নমস্কার, আমার পুরুলিয়া মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি 2025 অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের বিষয় মাধ্যমিক জীবন বিজ্ঞান এবং এই বিষয়ের উপর আলোচনার জন্য আজ উপস্থিত হয়েছেন পুরুলিয়ার দুই অভিজ্ঞ শিক্ষক। আমার বাঁ দিকে রয়েছেন মাননীয় শ্রী দেবকুমার দাস মহাশয় এবং আমার ডান দিকে রয়েছেন মাননীয় শ্রী চন্দন মণ্ডল মহাশয়। দেবকুমার বাবু বর্তমানে পুরুলিয়া জেলা স্কুলের শিক্ষক, দীর্ঘদিনের অভিজ্ঞতা, এবং চন্দনবাবু HKS GCM বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক। আজ আমরা ছাত্রছাত্রীদের জন্য, যাতে তাদের মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি অনুষ্ঠান দেখার পর তাদের যে মাধ্যমিক পরীক্ষা ভালো হয়, তাদের নম্বর বৃদ্ধি পায়, সেই চেষ্টা করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই আমি দেবকুমার দাস মহাশয়ের কাছে যাব এবং প্রথমেই জেনে নেব মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের যে কোশ্চেন প্যাটার্ন, সেই কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। আগামী মাধ্যমিক পরীক্ষায় 2025 যে কোশ্চেনের যে ধরন এবং নম্বর বিভাজনটা থাকবে, বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ এবং বিভাগ ঘ, এই চারটে বিভাগের কোশ্চেন থাকবে। বিভাগ কয়ে যেটা থাকবে 15টা MCQ কোশ্চেন আমরা করেছি এবং তোমরা জানো, সেগুলো প্র্যাকটিস করেছো। এই 15টা MCQ কোশ্চেনে কোনো অল্টারনেট কোনো কোশ্চেন থাকবে না এক্সট্রা, 15টাই করতে হবে, 15 নম্বর। বিভাগ ক্ষয়ে 26টা কোশ্চেন থাকবে, সেখানে করতে হবে 21টা। কিন্তু এইখানে একটু বলি, এইখানে 4 ধরনের কোশ্চেন থাকবে। শূন্যস্থান পূরণ করো, 6টা থাকবে, 5টা করতে হবে। সত্য মিথ্যা থাকবে, ওখানেও 6টা থাকবে, 5টা করতে হবে। কলাম ম্যাচিং, যেটা হচ্ছে স্তম্ভ মেলাও, A স্তম্ভ B স্তম্ভ, সেখানেও 6টা থাকবে, 5টা করতে হবে। এছাড়া একটি বাক্য বা শব্দ নিয়ে 8টা কোশ্চেন থাকবে, সেখানে 6টা করতে হবে। মোট 26টা কোশ্চেন থেকে 21টা কোশ্চেন তোমাদের উত্তর দিতে হবে। বিভাগ গ এক্ষেত্রে 17টা কোশ্চেন থাকবে এবং প্রতিটা কোশ্চেনের মান হচ্ছে 2 নম্বর করে, সেখানে 12টা কোশ্চেন করতে হবে। 2 × 12 24 নম্বর। বিভাগ ঘ, অর্থাৎ যেটা আমরা লং কোশ্চেন বলি, 5 নম্বরের কোশ্চেন, এগুলো 6টা কোশ্চেন করতে হবে। কিন্তু এখানে একটু 6টা কোশ্চেনেই কিন্তু প্রত্যেকটারই বিকল্প অর্থাৎ অথবা কোশ্চেন থাকবে। 4-এর 1 অথবা 4-এর 2, 4-এর 3 করে 4-এর 6 পর্যন্ত এই কোশ্চেনটা থাকবে। 4-এর 1-এ যেটা বিশেষ করে বলতে হয়, 4-এর 1-এ যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ছবি, যেটা প্রতি বছরই থাকে। সেই চিত্রটা এবারে তোমরা মোটামুটি প্র্যাকটিস করতে পারো। সেটা হচ্ছে আদর্শ আমাদের যে অক্ষিগোলক আছে, চোখের যে ছবিটা, সেই ছবিটা প্র্যাকটিস করতে পারো। বা আমাদের যে কোষবিভাজন তোমরা পড়েছো, মেটাফেজ দশা এবং অ্যানাফেজ দশা, সেই ছবিগুলো তোমরা এবারে প্র্যাকটিস করতে পারো। এবং প্রতিবর্ত চাপ, এরকম কয়েকটা কোশ্চেন তোমরা প্র্যাকটিস করলে এখান থেকে তোমরা মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারবে। এই হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং নম্বরের বিভাজন। এরপর আমি মাননীয় চন্দনবাবুর কাছে যাব। আর তো সময় বেশি নেই, এই যে ক্ষুদ্র সময়, এই সময় ছাত্রছাত্রীরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবে, এই ব্যাপারে যদি আপনি একটু বলেন। আগামী 10ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এই মুহূর্তে প্রত্যেকটি ছাত্রছাত্রী, আমার স্নেহের ছাত্রছাত্রীরা নিশ্চয়ই শুরু করে দিয়েছ মাধ্যমিক পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি। এক্ষেত্রে জীবনবিজ্ঞান বিষয়ের জন্য কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন ছবি আঁকার ক্ষেত্রে আমরা অনেক সময় ছবি আঁকলে মাঝখানে ছবি আঁকি, খাতার মাঝখানে একটু যদি বাঁদিক ঘেঁষে আঁকা হয়, সেক্ষেত্রে ডান দিকে চিহ্নিত করার জায়গাটা পাওয়া যায়। আবার যদি কোনো বিজ্ঞানসম্মত নাম থাকে, সেক্ষেত্রে অবশ্যই আন্ডারলাইন করতে হবে, জেনাস এবং স্পিসিসের ক্ষেত্রে আলাদা করে। এবং প্রত্যেকটি কোশ্চেন ভালো করে পড়তে হবে। প্রশ্নপত্র পাওয়ার সঙ্গে সঙ্গে যে 15 মিনিট এক্সট্রা টাইম পাওয়া যায়, সেই এক্সট্রা টাইম আমাদেরকে প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে পড়ে নিতে হবে। প্রশ্নপত্র ভালোভাবে পড়লেই উত্তর করার জন্য আমরা একদম প্রস্তুত হয়ে যাব। সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। অর্থাৎ চন্দনবাবু, এই যে ক্ষুদ্র সময়,
এই সময়ে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে একটু সচেতনতা বা কিভাবে নাম্বার বাড়বে তার যে টিপস, এই টিপসগুলো কিন্তু মনে রাখতে হবে, তাই না? অবশ্যই। আচ্ছা, আমাদের যে জীবনবিজ্ঞান বিষয় ছাত্ররা জানে সেখানে মোট 5টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় স্নায়বিক নিয়ন্ত্রণ বা জীবজগতের সমন্বয়। এখানে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে হরমোন। এই হরমোন উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন এই দুটো উপবিভাগে বিভক্ত। প্রথমেই আমি দেবগহ হয়ে যাব যে হরমোন চ্যাপ্টার থেকে যে উদ্ভিদ হরমোনগুলো আছে, যেমন অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন। এখানে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন, অক্সিন হরমোন এর কাজ, তার মধ্যেই অক্সিন হরমোন কিভাবে উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, এই ব্যাপারটি যদি একটু আপনি ছাত্রদের বুঝিয়ে বলেন। হ্যাঁ, ঠিকই বলেছেন দেবাশিসবাবু, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টারটিতে তোমরা প্রথমেই যে টপিকটা আছে সেটা হচ্ছে উদ্ভিদের চলন আছে, এবং সেই উদ্ভিদের চলন তোমরা জানো যে উদ্ভিদের চলন হচ্ছে একটা সংবেদনশীলতার ব্যাপার, যেখানে কিছু বাহ্যিক উদ্দীপক এবং কিছু আভ্যন্তরীণ উদ্দীপকের উপস্থিতিতে কিন্তু উদ্ভিদের চলনটা হয়। তো এখানে সেই রকম চলন একটা হচ্ছে ট্রপিক চলন। তোমাদের সিলেবাসে আছে অলরেডি ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। তার মধ্যে ট্রপিক চলন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা জানি যে বাহ্যিক উদ্দীপকের গতিপথ অনুসারে হয়ে থাকে। তার একটা আভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে এক ধরনের উদ্ভিদ হরমোন, যার নাম হচ্ছে অক্সিন হরমোন। এই অক্সিন হরমোন তোমরা অলরেডি পড়েছো যে চলন, ট্রপিক চলন হচ্ছে উদ্ভিদের ফটোট্রপিক এবং জিওট্রপিক, এই দু ধরনের চলন হয়ে থাকে। এবং এই দু ধরনের চলনের ক্ষেত্রে কিন্তু অক্সিন হরমোনের একটা বিশেষ ভূমিকা আছে। উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগে, বর্ধনশীল অঞ্চল যেটাকে বলা হচ্ছে, এবং মূলের অগ্রভাগে, এই দুটো জায়গাতে কিন্তু অক্সিন হরমোনের প্রভাব দেখা যায়। অর্থাৎ সূর্যালোক একটা উদ্ভিদের যেদিকে পড়ছে, আমরা ধরো একটা জানলার পাশে একটা উদ্ভিদ রেখেছিলাম টবে, দেখবো সকালে উঠে সূর্যের আলো কিন্তু আমাদের জানলা দিয়ে ঢুকছে, যেদিকে সূর্যের আলো পড়ছে সেই দিকে কিন্তু গাছটা কিছুক্ষণ পর কিন্তু বেঁকে যাচ্ছে। এটা আমরা লক্ষ্য করেছি। এর কারণটা কি না, সূর্যের আলো যেদিকে পড়ছে সেই দিকে কিন্তু অক্সিন হরমোন কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায়। তার ঠিক বিপরীত দিকে কাণ্ডের ক্ষেত্রে অক্সিন হরমোন বেশি সক্রিয় হয়ে ওঠে, যার ফলে কি হচ্ছে, কোষ বিভাজনের ফলে উদ্ভিদটা কি হচ্ছে, সূর্যের আলোর দিকে বেঁকে যাচ্ছে। ঠিক উল্টো ঘটনা ঘটে কিন্তু মূলের ক্ষেত্রে। কারণ উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে যেটা সূর্যের আলো বিপরীতে যে বেশি ঘনত্বের অক্সিজেন ক্রিয়াশীল দেখা যাচ্ছে, মূলের ক্ষেত্রে কিন্তু কম ঘনত্বের অক্সিজেনে কিন্তু মূলটা কাণ্ডের বিপরীত দিকে কিন্তু বাঁকে। অর্থাৎ উদ্ভিদের আকারটা অনেকটা এস আকৃতির হয়ে যায়। এইভাবে কিন্তু অক্সিন হরমোন উদ্ভিদের ফটোট্রপিক এবং জিওট্রপিক এই দুই ধরনের চলন কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ এই যে বেশি অক্সিন এবং কম ঘনত্বের অক্সিন, এই দুটো তারতম্য ব্যাপারটা তোমাদেরকে উল্লেখ করতে হবে খাতা, তবে কিন্তু পরীক্ষায় ভালো নম্বর তোমরা পেতে পারবে। তাহলে এই বিষয়টি কিন্তু মনে রাখতে হবে, এবং উনি খুব সুন্দরভাবে একটা বাস্তব উদাহরণের সাহায্যে ব্যাপারটি বুঝিয়ে দিলেন। এবং এই কোশ্চেনের উত্তর লেখার সময় যে জিনিসগুলো মনে রাখা উচিত, যে অক্সিন হরমোনের যে গাঢ়ত্বের যে তারতম্য, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন, তাহলেই কিন্তু নাম্বারের যে জায়গাগুলো সেগুলো বৃদ্ধি পাবে। এরপর আমাদের যে দ্বিতীয় অধ্যায় আমরা জানি জীবনের প্রবাহমানতা, কোষ বিভাজন, ক্রোমোসোম, জিন, ডিএনএ এবং যে আমাদের কোষ চক্র যে উপবিভাগটি আছে, এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন হয়। আমি চন্দনবাবুর কাছে আসবো যে এই যে কোষ চক্র, কোষ বিভাজনের পূর্বে যে কোষ চক্র, সেই কোষ চক্র থেকে ছাত্রছাত্রীরা কিভাবে প্রস্তুতি নেবে, এই ব্যাপারটি যদি বুঝিয়ে বলেন। অবশ্যই দেবাশিসবাবু ঠিকই বললেন। এই জীবনের প্রবাহমানতা এই অধ্যায়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারের মধ্যে বিষয়গুলি যেগুলি আছে সেগুলি বুঝতে হবে, মেমোরাইজ করতে হবে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি বিষয় বুঝতে হবে। যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় কোষচক্র। এই কোষচক্রের ধারণা আমরা ক্লাসে পড়েছি, এবং এখান থেকে যেগুলি পড়তে হবে, যার মধ্যে কোষচক্রের সংজ্ঞা, কোষচক্রের দশাগুলি পড়তে হবে। কোষচক্রের দশার মধ্যে আমরা জানি এক্ষেত্রে ইন্টারফেজ বা আই ফেজ আছে, সেই সঙ্গে সঙ্গে আরেকটি ফেজ, সেটা হচ্ছে মাইটোটিক ফেজ বা এম ফেজ। এর উপদশাগুলিও জানতে হবে, এবং এর সঙ্গে কোষচক্রের বাইরেও একটি দশা আছে, G0 দশা, কোথায় দেখা যায় সেই বিষয়টি আলোচনা করতে হবে। এখানে চন্দ্রবাবু আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যে কোষ চক্রের গুরুত্ব, সেই সম্পর্কে একটি প্রশ্ন গত বছর বা তার আগের বছরগুলো আমরা লক্ষ্য করেছি। তো এর গুরুত্ব সম্পর্কে একটু বলেন, কোষ চক্রের গুরুত্বের ব্যাপারগুলো।
কোষ চক্র মানে এক কথায় বলতে গেলে কোষের চক্র। এখানে কোষের বিভাজন হয়, একটি কোষ বিভাজনের শুরু থেকে শুরু করে আরেকটি কোষ বিভাজনের শুরু পর্যন্ত যে দশাগুলি ঘটনাগুলি ঘটে সেগুলি কোষ চক্র। তো এখানে আমরা মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে যদি দেখি, সেক্ষেত্রে গুরুত্ব বলতে গেলে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বগুলি লিখলেই এখান থেকে উত্তর পাওয়া যাবে, কিংবা মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব লিখলেও এখান থেকে উত্তর পাওয়া যাবে। যার মধ্যে যেমন ক্ষয়পূরণ, বৃদ্ধি, এগুলি মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব আমরা জানি। এক্ষেত্রে সেই গুরুত্বগুলো লিখলেও কাজে আসবে এবং নম্বর পাওয়া যাবে। এছাড়া ছাত্রদের যদি কোষচক্রের গুরুত্ব যখন কোষচক্র অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, টিউমার বা ক্যান্সার, এগুলো যদি উল্লেখ করে দেয়, হ্যাঁ, আশা করি একটু নাম্বারটা তাদের চান্স বেশি। অবশ্যই। এখানে আমরা জানি যে কোষচক্র যদি কোনো কারণে অনিয়ন্ত্রিত হয়ে যায়, সেক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় ক্যান্সার হতে পারে। বাহ, ধন্যবাদ চন্দনবাবু আপনাকে। উদ্ভিদ হরমোনের মতো প্রাণী হরমোন, এখান থেকে কোনো অনেকগুলো প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আছে। আমি দেবগুণবাবুকে যাব যে প্রাণী হরমোন যে অধ্যায়, সেখান থেকে ছাত্রদের কিভাবে প্রস্তুতি নেবে। প্রথম চ্যাপ্টারতেই আছে তোমাদের উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোন বিষয়টা। তো দুটোই কিন্তু উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে একটা রাসায়নিক সমন্বয় হিসাবে কাজ করে। উদ্ভিদ হরমোনের তোমাদের সিলেবাসে যেগুলো বিশেষ করে জোর দিতে হবে, এক হচ্ছে উদ্ভিদের বৈশিষ্ট্য, এবং তিনটে হরমোন তোমাদের আছে। একটা হচ্ছে অক্সিন, জিবারেলিন এবং সাইটোকাইনিন। এই তিনটে হরমোনের জিনিসটা খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। এক হচ্ছে উৎস, দুই হচ্ছে কাজ অর্থাৎ ভূমিকা। এই ভূমিকাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে অক্সিন হরমোনের কি ভূমিকা আছে, জিবারেলিন হরমোনের কি ভূমিকা আছে এবং সাইটোকাইনিন হরমোনের কি ভূমিকা আছে। এছাড়া এই তিনটে হরমোন বাদ দিয়ে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে উদ্ভিদ হরমোনের প্রয়োগ। এটাও কিন্তু 2 নম্বর 3 নম্বরের কোশ্চেন কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে। আর দেখবো ওই প্রাণী যে হরমোনগুলো আছে সেখান থেকে প্রস্তুতি কিভাবে নেবে? সেখানে প্রাণী হরমোনটি একই রকম। আমরা যেমন উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে উৎস পড়ছি, তাদের ফল, মূল বা কাণ্ড থেকে হরমোনের উৎস উৎপত্তি হয়, ঠিক একই রকম ভাবে প্রাণী হরমোন কিন্তু, যেটা বিশেষ করে আমাদের মানুষের ক্ষেত্রে অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেটা আছে, সেই জায়গা থেকে কিন্তু প্রায় সমস্ত রকমের প্রাণী হরমোন ক্ষরিত হয় বা উৎপত্তি হয়। ঠিক সেই রকম আমাদের শরীরে কিন্তু অনেকগুলোই এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি আছে, যেমন পিটুইটারি গ্ল্যান্ড, অ্যাড্রিনালিন গ্ল্যান্ড বা থাইরয়েড গ্ল্যান্ড, আমাদের সিলেবাসে আরো আছে, শুক্রাশয় আছে, ডিম্বাশয় আছে। মানে এই সমস্ত গ্রন্থিগুলোতে কি হরমোন বের হচ্ছে এবং তাদের অন্তত দুটি করে কাজ, এইগুলো একটু ভালো করে দেখে রাখতে হবে। এবং তার সঙ্গে আছে যেটা হচ্ছে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে একটা কোশ্চেন হয়, যেটা 2 নম্বরের কোশ্চেন সাধারণত হয়, ফিডব্যাক নিয়ন্ত্রণ, সেটাও পড়বে তোমরা। আচ্ছা, এখান থেকে কোনো ব্যাখ্যাধর্মী কোশ্চেন আসতে পারে? ব্যাখ্যাধর্মী আসতে পারে, যে ধরো অ্যান্টিগ্রেনিক হরমোন কাকে বলে, কেন বলে, যেমন ধরো পড়েছো যে ইনসুলিন হরমোনকে অ্যান্টিগ্রেনিক হরমোন বলে, বা ক্যালোরিজেনিক হরমোন কাকে বলে, থাইরক্সিন হরমোনকে বলা হয়। এইগুলো কিন্তু ব্যাখ্যাধর্মী কোশ্চেন আসতে পারে। বা ইনসুলিনের বিপরীতধর্মী হরমোন কোনটা, গ্লুকাগন, এই জিনিসগুলো কিন্তু তোমরা আলোকপাত করবে। এবং তার সাথে সাথে কয়েকটা রোগ আছে হরমোন বিষয়ে নিয়ে, যেমন গলগণ্ড আছে, মধুমেহ আছে, ডায়াবেটিস মেলিটাস যেটাকে বলা হয়, বহুমূত্র আছে, ডায়াবেটিস ইনসিপিডাস, রোগগুলির কারণ এবং উপসর্গ, এইগুলো কিন্তু শর্ট কোশ্চেন, লং কোশ্চেন দুটোর ক্ষেত্রে কিন্তু তোমরা পাবে। খুব সুন্দরভাবে আমাদের হরমোন যে চ্যাপ্টার আলোচনা হয়ে গেল। আমরা যে আমাদের তৃতীয় চ্যাপ্টার বংশগতি চ্যাপ্টার যে কনসেপ্টগুলো একটু ছাত্রদের বুঝলে ভালো হয়, উত্তর লেখার সময় ভালো হয়। যেমন এখানে একটা টপিক আমাদের থাকে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, এবং এই লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সম্পর্কে অনেকগুলো কোশ্চেন দেয়, যার উত্তর মোটামুটি প্রায় একই রকম। আমি মাননীয় চন্দনবাবুকে বলবো যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি যে ধারণা, সেই ধারণা যদি একটু আপনি ছাত্রছাত্রীদের দেন। মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বংশগতি। এই চ্যাপ্টারের মধ্যে যে পয়েন্টসগুলো আছে বা যে বিষয়গুলি আছে, সেগুলির প্রত্যেকটি কিন্তু আমাদের বুঝতে হবে। এবং এখান থেকে বিশেষ কয়েকটি টার্ম বা শব্দ আছে যেগুলি বোঝা খুবই জরুরি, যার মধ্যে যেমন হচ্ছে জিনোটাইপ, ফিনোটাইপ, প্রকট, প্রচ্ছন্ন, সংকর, বিশুদ্ধ, এই বিষয়গুলি জানতে হবে। তার সঙ্গে সঙ্গে দেওয়াসবাবু যেটা বললেন যে একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন মাধ্যমিকের জন্য মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। মানুষের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে আমরা আগে জেনে নেব পুরুষদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা আমরা প্রত্যেকেই জানি যে 44টি অটোজোম বা দেহ ক্রোমোজোম, এবং সেই সঙ্গে দুটি সেক্স ক্রোমোজোম এক্স এবং ওয়াই। এটা পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে যদি দেখা যায়, সেক্ষেত্রে 44 প্লাস XX
এই দুটি সেক্স ক্রোমোজোম। পার্থক্যটা এখানে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের ক্ষেত্রে দুটো একই রকমের ক্রোমোজোম আছে, সেক্স ক্রোমোজোম। সেক্ষেত্রে এক্স, প্রত্যেকটি গ্যামেট অর্থাৎ ডিম্বাণু এখানে এক্স কন্টেনিং হবে, এক্স ক্রোমোজোম থাকবে। কিন্তু পুরুষের ক্ষেত্রে যদি আমরা দেখি, এক্ষেত্রে যেহেতু দুটি সেক্স ক্রোমোজোম দু রকমের আছে, সেক্ষেত্রে এখানে কিছু গ্যামেট এক্স এবং কিছু গ্যামেট ওয়াই হতে পারে, দু রকমের গ্যামেট আসবে। মহিলাদের ক্ষেত্রে এক রকমের ডিম্বাণু পাচ্ছি, পুরুষদের ক্ষেত্রে গ্যামেট দু রকমের অর্থাৎ শুক্রাণু দু রকমের হতে পারে, এক্স কন্টেনিং স্পার্ম বা এক্স কন্টেনিং গ্যামেট বা শুক্রাণু এবং ওয়াই কন্টেনিং স্পার্ম বা ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণু। এখানে ধরা যায় যদি এই এক্স ক্রোমোজোমের সঙ্গে নিষিক্ত হয়, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, দুটো এক্স ক্রোমোজোম চলে আসছে এবং এটি কন্যা সন্তান। অর্থাৎ এক্স ক্রোমোজোম তো গ্যামেট শুক্রাণু এবং এক্স ক্রোমোজোম ডিম্বাণু নিষিক্তকরণের ফলে উৎপন্ন জায়গাটি ক্রোমোজোম এক্স এক্স। অবশ্যই তা থেকে একটি কন্যা সন্তানের সৃষ্টি হয়। অবশ্যই। তাহলে মহিলাদের ক্ষেত্র থেকে আমরা দেখতে পাচ্ছি তাদের ক্ষেত্রে একই রকমের গ্যামেট, কিন্তু পুরুষদের ক্ষেত্রে দু রকমের হওয়ার জন্য যদি এক্স যুক্ত শুক্রাণুর সঙ্গে নিষিক্ত হয়, সেক্ষেত্রে কন্যা সন্তান হবে। কিন্তু যদি আমরা দেখি এই ওয়াই যুক্ত শুক্রাণু এক্স যুক্ত ডিম্বাণুর সঙ্গে নিষিক্ত হয়, সেক্ষেত্রে এখানে এক্স এবং ওয়াই আসবে। এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পুত্র সন্তান। এই ওয়াই ক্রোমোজোমের উপস্থিতি ঠিক করে দিচ্ছে এখানে পুত্র সন্তান হচ্ছে। সুতরাং এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে পিতার ভূমিকা বা বাবার ভূমিকা বা পুরুষের ভূমিকাই বর্তমান পুত্র সন্তান হওয়ার জন্য বা কন্যা সন্তান হওয়ার জন্য। অর্থাৎ চন্দনবাবু খুব সুন্দরভাবে ধারণা দিলেন। তা থেকে 3 থেকে 4টে কোশ্চেনের উত্তর অনায়াসেই লেখা যাবে। যেমন মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বর্ণনা করো, লিঙ্গ নির্ধারণে কার ভূমিকা বেশি, বা কিভাবে একটি পুত্র বা একটি কন্যা সন্তানের সৃষ্টি হয়। অবশ্যই চন্দনবাবু, আপনাকে খুব সুন্দরভাবে আলোচনা হলো। চন্দনবাবুর কাছে আমি আরেকবার যাবো। এখানে একটা কথা বলবো, একটু মনে করি পরীক্ষার্থীদেরকে বলুন যে ওরা যদি এখানে চেকার বোর্ড এবং এই ক্রসটা যদি ভালো করে থাকে, সেখান থেকেও কিন্তু কোশ্চেন পাবে। কারণ এরকম কখনো উল্লেখ করে দেয় যে লিঙ্গ নির্ধারণ পিতার ভূমিকা লেখো সঙ্গে চেকার বোর্ডের মাধ্যমে বা ক্রসের মাধ্যমে, তো এই দুটো জিনিস কিন্তু ওরা ভালো করে কিন্তু অভ্যাস করবে। অবশ্যই আরো ভালো নম্বর পাওয়া যায়। মানে ছাত্রছাত্রীকে এই বিষয়টিও একটু মনে রাখতে হবে, চেকার বোর্ডের সাহায্যে উপস্থাপন। এরপর আমি মাননীয় দেবকুমার বাবুর কাছে যাব। সপুষ্পক উদ্ভিদের নিষেক একটু জটিল প্রক্রিয়া, এবং ওনাকে আমি বলবো যে খুব সহজভাবে, যাতে ছাত্রছাত্রীরা খুব সহজভাবে এই কোশ্চেনের উত্তর লিখে আসতে পারে, সেই সম্পর্কে একটু ধারণা দেন। একদম, তোমরা এই কোশ্চেনটা সাধারণত যদি মানে বড় কোশ্চেন হয় তাহলে 3 নম্বরের হতে পারে, ঠিক আছে? তো তোমরা জনন চ্যাপ্টার পড়েছো, জনন চ্যাপ্টারে অঙ্গ জনন, অযৌন জনন, যৌন জননের নাম শুনেছো। সেইখানে একটা জায়গা আছে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। যৌন জনন সপুষ্পকে পড়তে গিয়ে আমরা জানি যে সপুষ্পক মানে হচ্ছে যাদের ফুল হয়। তাহলে ফুল হয় মানে সেই ফুলের মধ্যে পুংকেশর এবং গর্ভকেশর বলে 2 জায়গা আছে বা স্তবক আছে, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। পুংস্তবক থেকে পুংরেণু তৈরি হয় এবং স্ত্রীস্তবক থেকে ডিম্বাণু তৈরি হয়, যে দুটো হচ্ছে গ্যামেট, যে পুংরেণু এবং স্ত্রীরেণু, পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি হয়। এবং যৌন জনন যেটা খুবই প্রয়োজন, যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনকেই বলা হচ্ছে নিষেক। তো এইখানে হচ্ছে সপুষ্পকদের নিষেক বলতে আমরা দ্বিনিষেককেই বুঝি। তো সেখানে কি করে হবে, যে একটা ফুলের পুংকেশর থেকে পুংরেণু তাকে যেতে হবে স্ত্রী ফুলের স্ত্রীরেণুর কাছে যেতে হবে। পরাগযোগ সম্পর্কে যেটাকে বলা হচ্ছে পরাগযোগ। একদম, মানে এই পরাগযোগটা দরকার, এবং সেই পরাগযোগ আমরা পড়েছি, সিলেবাসে আছে অলরেডি, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ। অর্থাৎ পরাগযোগ হওয়ার পর একটা পুংস্তবকের পুংরেণু সে গিয়ে গর্ভকেশরের গর্ভমুণ্ডে পড়বে, প্রতিস্থাপিত হবে। সেটা নিজে থেকে হতে পারে বা তার বাহকের মাধ্যমে হতে পারে, কিন্তু সেখানে গিয়ে পড়ার পর সেই পরাগরেণু অঙ্কুরিত হবে, পরাগ নালী তৈরি হবে। সেই পরাগ নালীর ভিতরে পরাগরেণুর যে নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে মাইটোসিস পদ্ধতিতে 2টো নিউক্লিয়াস তৈরি করবে, জনন নিউক্লিয়াস এবং নালিকা নিউক্লিয়াস। এগুলো তোমাদের বইতে আছে, ভালো করে পড়বে, এগুলো মনে রাখবে। এবং সেই জনন নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে মাইটোসিস পদ্ধতিতে 2টো পুং গ্যামেট
তৈরি করে, যেটাকে আমরা শুক্রাণু বলে থাকি। এবং সেই দুটো পুংগ্যামেট গর্ভদণ্ডের সাহায্যে গর্ভাশয়ের ভিতরে যে ডিম্বক, সেই ডিম্বকের ভিতরে ডিম্বাণু আছে যেটাকে স্ত্রী গ্যামেট বলা হচ্ছে, সেইখানে পৌঁছাবে। এবং সেই ভ্রূণস্থলীর মধ্যে জায়গাটায় একটা পুংগ্যামেট ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে জাইগোট তৈরি করবে, এককোষী জাইগোট। আর একটা পুংগ্যামেট নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়ে শস্য নিউক্লিয়াস অর্থাৎ 3n, কারণ আমরা জানি যে নির্ণীত নিউক্লিয়াসের পূর্ণ সংখ্যা হচ্ছে 2n আর পুংগ্যামেট হচ্ছে n, দিয়ে 3n শস্য তৈরি করবে। তাই আমাদের কাছে দুটো জিনিস তৈরি হলো ভ্রূণস্থলীর মধ্যে, একটা হচ্ছে জাইগোট এককোষী 2n আর একটা হচ্ছে 3n শস্য নিউক্লিয়াস। এই শস্য নিউক্লিয়াসটা হচ্ছে ভ্রূণের খাবার, যেখান থেকে শস্য তৈরি হয়, আর এই জাইগোটটা পরবর্তীকালে ভ্রূণ তৈরি করবে। তাহলে ভ্রূণ থেকে পরবর্তীকালে তৈরি হবে অপত্য উদ্ভিদ, অর্থাৎ নতুন উদ্ভিদ চারা গাছ। সে তার শস্যকে আস্তে 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 বড় হবে, পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল তৈরি হবে। এইভাবে একটা, অর্থাৎ পরাগযোগ থেকে নতুন উদ্ভিদ বা অপত্য উদ্ভিদ সৃষ্টি পর্যন্ত এই টোটাল প্রক্রিয়াটা লিখতে হবে, যেটাকে বলা হচ্ছে দ্বিনিষেক প্রক্রিয়া। এখানে দ্বিনিষেক কেন বলা হচ্ছে না, দুটো পুংগ্যামেট, একটা মিলিত হচ্ছে নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে, আর একটা মিলিত হচ্ছে ডিম্বাণুর সঙ্গে, যার জন্য এটাকে বলা হচ্ছে দ্বিনিষেক বা ট্রিপল ফিউশনও বলা হয়ে থাকে। অর্থাৎ এই জায়গাটা তোমাদের বইতে ছবিও আছে খুব সুন্দর করে, ছবিটাও দেখবে এবং ভালো করে পয়েন্ট ওয়াইজ লিখবে, তবে কিন্তু পুরো সম্পূর্ণ 100% নম্বর কিন্তু এখান থেকে তোমরা পেতে পারবে। বা খুব সুন্দর আলোচনা। তো ছাত্রছাত্রীদের এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে, উত্তর লেখার সময় তারা অবশ্যই যেন এই পয়েন্টগুলো একটু মনে রাখে। এরপর আমি চন্দনবাবুর কাছে যাব। আমাদের পরবর্তী চ্যাপ্টার অভিযোজন, সেই অভিযোজন চ্যাপ্টার থেকে ছাত্রছাত্রীরা কীভাবে নিজেদেরকে প্রস্তুত করবে বা কোন কোন জিনিসগুলোর উপর বেশি জোর দেবে, এই ব্যাপারে একটু যদি বলেন। অভিযোজন চ্যাপ্টারটি এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন থাকে এবং এই প্রশ্নগুলির উত্তর সহজেই করা যায়। আমরা যদি একটু লাইন বাই লাইন ভালোভাবে পড়ি, সেক্ষেত্রে আমরা উত্তর করতে পারবো। যেমন অভিযোজনের ক্ষেত্রে আমরা অঙ্গ সংস্থানগত অভিযোজন দেখলে ফণিমর্চার ক্ষেত্রে দেখতে পাই পাতার কাঁটায় রূপান্তর। আবার রুই মাছের পটকা, এটি কিভাবে অভিযোজনে সাহায্য করেছে সেগুলি আমাদের জানতে হবে। সেই সঙ্গে আবার আছে আচরণগত অভিযোজন। যেমন আমরা এই গল্পের মাধ্যমেই জানতে পারবো শিম্পাঞ্জির আচরণ কিন্তু অনেকটা মানুষের মতো। শিম্পাঞ্জির বুদ্ধি দিয়ে কাজ করতে পারে, উইপোকার শিকার করতে পারে, বিভিন্ন ভেষজ উদ্ভিদকে ব্যবহার করতে পারে, ফিশিং টুল তৈরি করতে পারে উইপোকা শিকার করার জন্য। এক্ষেত্রে মরু অঞ্চলে যে উট, তাদের ক্ষেত্রে কি অভিযান ব্যাপারটা কি বলেন? হ্যাঁ, শারীরবৃত্ত অভিযানের ক্ষেত্রে আমরা উটের ক্ষেত্রে দেখতে পাবো উট মরুভূমির মধ্যে কিভাবে বাঁচতে পারে। দিনের পর দিন এই উচ্চ তাপমাত্রার মধ্যেও মরুভূমির এই উচ্চ তাপমাত্রায় উট নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। তো এখান থেকে জানতে হবে উট কিভাবে এই মরুভূমির মধ্যে বাঁচতে পারে। উটের যে শারীরবৃত্ত অভিযোজনের মধ্যে আরবিসির গঠন কীরকম আছে জানতে হবে, উটের যে ক্রুজ থাকে সেটি জানতে হবে, এগুলি জানতে হবে। মানে এই সমস্ত যে অঙ্গগুলো আছে তাদের তাৎপর্য কি এবং তারা কিভাবে ওই প্রাণীকে পরিবেশে, প্রতিফলিত পরিবেশে মানিয়ে নিতে সহায়তা করে, অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো লিখলেই হবে। হ্যাঁ, একদম একদম। শেষ অধ্যায় পরিবেশ। পরিবেশ থেকেও কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। তো এই পরিবেশ যে অধ্যায়, সেখানকার যে উপবিভাগগুলো আছে তার মধ্যে হচ্ছে নাইট্রোজেন চক্র। এই নাইট্রোজেন চক্রে বিভিন্ন যে পর্যায়গুলো আছে, নাইট্রোজেন ফিক্সেশন, অ্যামোনিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, এইগুলোতে সাহায্যকারী ব্যাকটেরিয়ার নাম এবং এইগুলোতে কি হয়, যদি কোনো সমীকরণ থাকে সমীকরণ দেওয়া যেতে পারে। এছাড়াও মানুষের ক্রিয়াকলাপের ফলে যে নাইট্রোজেন যদি ব্যাহত হচ্ছে তার কারণগুলো, এটাও কিন্তু অনেক সময় পরীক্ষাতে দেয়। ফলে নাইট্রোজেন চক্র থেকে পর্যায়গুলোর নামের সাথে সাথে মানুষ কিভাবে নাইট্রোজেন চক্রকে ব্যাহত করেছে সেই দিকগুলো কিন্তু তোমাদেরকে একটু তুলে ধরতে হবে। এরপরে এর যে শেষের দিকে আমাদের আছে দূষণ। আমরা জানি মানুষের ক্রিয়াকলাপের ফলে দূষণ হয়। এই দূষণের মধ্যে যেমন শব্দ দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, বায়ু দূষণ আছে। এই দূষণগুলোর জন্য মানব স্বাস্থ্যের উপর কিরূপ প্রভাব পড়ে এবং তাদের ক্ষতিকারক যে দিকগুলো, এই দিকগুলো কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে। যেমন একটা কোশ্চেন আসতেই পারে এইভাবে যে শব্দ দূষণ, মানব স্বাস্থ্যের উপর শব্দ দূষণের দুটি প্রভাব লেখো। এইভাবে প্রত্যেকটা দূষণের যে ক্ষতিকারক প্রভাব, কেন দূষণ হচ্ছে, তার সঙ্গে বায়ু দূষণটাও আছে। হ্যাঁ, বায়ু দূষণ, তার যে ফলাফলগুলো, সেই ফলাফলগুলো একটু জানতে হবে।
এরপর আমাদের যে পরিবেশের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। এই বায়োডাইভার্সিটি থেকে কিভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা নেবে সেই ব্যাপারে আমি দেবকুমার বাবুকে অনুরোধ করবো যদি এই বিষয়ে একটু কিছু বলেন। অর্থাৎ এই চ্যাপ্টারতে তোমাদের কিন্তু যে 5টে চ্যাপ্টার আছে সিলেবাসে, তার মধ্যে এই চ্যাপ্টার কিন্তু 24 নম্বরের কোশ্চেন হবে, মানে সব থেকে বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার কিন্তু এই চ্যাপ্টারে তোমরা পাবে। মানে আমরা ভাবি কি যে এই চ্যাপ্টারও কি আছে, ওই পরিবেশ বায়ু দূষণ ওগুলা লিখলে নাম্বার পাওয়া যাবে না, ওগুলা একটু পয়েন্ট ওয়াইজ করে লিখতে হবে, ঠিক আছে। যেমন জীব বৈচিত্র্য হচ্ছে যে আমরা জানি যে জীবেদের মধ্যে যে ভেদাভেদ, যে পার্থক্য, অর্থাৎ সারা পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির জীবেরা আছে, তাদের কি গুরুত্ব আছে, কেন সেই জীব সম্পর্কে আমরা জানবো, তাদের কি মেডিসিনাল ভ্যালু আছে, তাদের কি অ্যাস্থেটিক ভ্যালু আছে, এইগুলো কিন্তু আছে। অর্থাৎ জীব বৈচিত্র্যের গুরুত্ব, এবং সেই গুরুত্ব আছে বলেই তাদের ধ্বংস হচ্ছে কেন, জীব বৈচিত্র্য কি কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, অর্থাৎ হ্রাসের কারণ কি, এগুলো কিন্তু মোটামুটি 3 নম্বরের কোশ্চেন হয়ে থাকে, একটু লং টাইপের কোশ্চেন, কিন্তু খুব সহজ, মানে একটু ভালো করে মন দিয়ে একটু পড়লেই এক দুবার রিডিং মারলে কিন্তু হয়ে যাবে। হ্রাসের কারণ কি, বা এরকম পৃথিবীতে আরো অনেক জায়গা আছে যেগুলোতে একটু বেশি জীব বৈচিত্র্য দেখা যায়, কারণ ওখানকার পরিবেশটা ভালো। যেমন ওগুলাকে বলা হচ্ছে হটস্পট বলে একটা টপিক আছে, ভালো জায়গা। তো হটস্পট এরকম মোটামুটি তোমরা জানো যে আমাদের বইতে আছে যে পৃথিবীতে টোটাল 34টা হটস্পট আছে, তার মধ্যে আমাদের ভারতে কিন্তু অলরেডি 4টে হটস্পট কিন্তু আছে। পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা, ইন্দো বর্মা, সুন্দারল্যান্ড, এরকম 4টে জায়গা আছে। তো সেই হটস্পট গুলোর নাম কি, এবং হটস্পট কোন জায়গায় আমরা হটস্পট বলে নির্ধারণ করব, তার নির্ধারণের শর্তগুলো কি কি, সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তার সাথে সাথে হচ্ছে তাহলে যখনই হ্রাসের কারণ বা ধ্বংসের কারণ চলে আসছে, তার সঙ্গে সঙ্গে তাহলে ওদেরকে বাঁচাতে হবে, সংরক্ষণ করতে হবে, যেটাকে বলা হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ। তার আবার দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে ইনসিটু সংরক্ষণ, একটা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। সেই ইনসিটু সংরক্ষণের মধ্যে পড়ছে আমাদের অভয়ারণ্য পড়ছে, জাতীয় উদ্যান পড়ছে, সংরক্ষিত বন পড়ছে, বায়োস্ফিয়ার রিজার্ভ পড়ছে। সেগুলো আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আছে, সুন্দরবন, জলদাপাড়া, আর ভারতবর্ষে কোথায় আছে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনও আসে, আবার লং কোশ্চেনও তোমাদের কিন্তু এগুলো আসে। এই উদাহরণগুলো কিন্তু বিশেষ করে বইয়ের যে উদাহরণগুলো আছে, টেক্সট বই, সেই উদাহরণগুলো কিন্তু পরীক্ষা কিন্তু বারে বারে দেয়। এগুলো একটু ভালো করে মনে রাখবে। জল দূষণের সঙ্গে সম্পর্কিত একটি কোশ্চেন ইউট্রফিকেশন। ইউট্রফিকেশন হচ্ছে যেটাতে কি বলা হচ্ছে, পুষ্টি পদার্থের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ বিশেষ করে সালফেট, ফসফেট এই জাতীয় যৌগগুলো যখন জলাভূমিতে বেড়ে যায়, তখন বলা হচ্ছে, ওটাকে বলা হচ্ছে যে ইউট্রফিকেশন, অর্থাৎ জলটা নোংরা হয়ে গেছে। এই সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন আছে, অ্যালগাল ব্লুম, একদম এর সঙ্গে সঙ্গে ওটাই থাকে যে এত পরিমাণে পুষ্টি বেড়ে যায়, যার ফলে কি হয় যে একটা শৈবালের একটা স্তর জলের উপরে বেড়ে যায়, যার ফলে জলজ যে প্রাণীগুলো, বিশেষ করে মাছ, কার্প জাতীয় মাছ বা পণ জাতীয় মাছ, তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু মরে যেতে থাকে শ্বাস প্রশ্বাসের অভাবে। খুব সুন্দর আমাদের আলোচনা হলো। আশা করি ছাত্রছাত্রীরা এই আলোচনা এবং পরামর্শ থেকে উপকৃত হবে, এই আশা রেখে আমাদের যে অনুষ্ঠান আমার পুরুলিয়া মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি 2025 আজকে আমরা এখানেই শেষ করছি। শুভরাত্রি। নমস্কার। নমস্কার।